নমস্কার। আজ যে গল্পটি পাঠ করব তার নাম দুই বোন। লিখেছেন বিমল কর। নিরুপমা আর অনুপমা, ছোট করে নিরু আর অনু, দুই বোন। বড় নিরু, ছোট অনু। বড়ই ছোটই তফাৎটা 22 মাসের। তবু দুইয়ের পিঠে দুইয়ের মতোই পিঠোপিঠি দুই বোনকে 16 আর 18 এসে তফাৎ করা যায় না। আর এই দুয়ে মিলে যে একুন, তার ভারে মাধববাবুর ঘাড় সর্বক্ষণ টনটন করা উচিত। মেয়েদের মা শৈল। আইবুড়ো ধুমসো দুই মেয়ে পাথর হয়ে বুকে বসে আছে মার। বয়স বেশি হলে যে কাজে আসতো নিরু অনুর সেই ভাই ফটিক, মাত্র 9 বছরের। শৈলের কাছে এটা একটা প্রকাণ্ড পরিহাস। ফটিক যদি 18 পড়তো এই ভাদ্রতে, উনি বলে কয়ে হাতে পায়ে ধরে ঢুকিয়ে দিতে পারতেন মাল খালাসের অফিসে। তাতে কম করেও হোক রেশন আর মাসকাবারি, কয়লা, ঘুটের খরচটাও তো উঠে আসতো। কিন্তু এমনই ভাগ্য শৈলর, ফটিকটাই পেটে এলো শেষে। বেশি গজগজ করলে মাধববাবুও বিগড়ে যান। বলেন, আমি কি করব? পাত্র তো আর আমাদের ম্যাককেনা সাহেবের মুখের বাক্যিতে গজিয়ে উঠবে না। তা যদি উঠত, কবেই তোমার জামাই ধরে এনে দিতাম। হ্যাঁ, চাকরি বাকরির কথা হতো বুঝতাম। হতো ফটকেটা বড়সড় দেখতে, ছোড়াটাকে ম্যাট্রিকটাও পাশ করতে হতো না। বেটাকে জুতে দিতাম কবে। নিরু অনুর বিয়ে নিয়ে যে তাদের বাপ মার দুর্ভাবনার অন্ত নেই, পয়সাও নেই ছেলে কেনার, দুই বোনই তা স্পষ্টাস্পষ্টি বোঝে, জানে। এ নিয়ে হয়তো বেফাস একটা কথাও বলে বসে নিরু। অনুর তুমি বিয়ে দিয়ে দাও মা, দেখতেও ভালো, আমার বাবা বিয়ে ফিয়ের দরকার নেই। অনু বলে, বয়ে গেছে আমার বিয়ে করতে, তুই না আমার দিদি, তোর আগে বিয়ে হোক, আমার জন্যে তোর কপাল ব্যথা রাখ। দুই বোনের তর্কাতর্কি আরও একটু চড়াই উঠলে শৈল ধমক দেয়, থাম তো তোরা, আর ক্যাচক্যাচ করিস না বাপু, ঝালাপালা হয়ে গেল কান। কে দিচ্ছে তোদের বিয়ে? কার গরজ পড়েছে? ইঙ্গিতটা মাধববাবুকে। কারণ মাধববাবু তখনই বাজারের থলি হাতে বাড়ি ঢুকলেন এবং রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে। শৈল বলছে তখনও, সকালে একবার বাজারটা ঘুরে এলেন, এরপর অফিস থেকে ফিরে তাসের আড্ডা, রাত্রে ঘুম। ভাদ্র মাসে বিয়ের বায়না কে ধরল? মাধববাবু বাজারের থলিটা হাত বাড়িয়ে এগিয়ে দিতেই অনু গিয়ে ধরে ফেলল। নিরু ঢুকলো ভাড়ার ঘরে আনাজের ঝুড়ি আর বটি বের করতে। ডাল সাতলাতে সাতলাতে শৈল চোখ মুখ কুঁচকে তুলেছিল এমনিতেই। ফোড়নের ছিটেতে ফুঁসে উঠল, কে এবার? আমি আমি তুমি? মাধববাবুর এমনিতেই রসিক মেজাজ। ফোড়নের ঝাঁচে কাশতে কাশতেও রস নেংড়ানো মন্তব্য করলেন, গেরস্তের অকল্যাণ করে ভাদ্র মাসেই তোমার পাত্র খুঁজতে পারবো না আমি। শৈল শব্দ করে ডালের কড়াইটা নামিয়েছে। তার আগেই মাধববাবু সরে গেলেন। ফলাফলটা তার তো অজানা নয়। ঢং। শৈল পলাতক স্বামীর দিকে তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টি হানল। ঘরে ঢুকতে ঢুকতে মাধববাবু হাঁকলেন, নিরু, একটু চা দে, চান টান করা যাক। নিরুকে বলতে হয় না, চায়ের কেটলিটা উনুনে বসিয়েছে আগেই। সকালের চা আবার সেদ্ধ হচ্ছে, এমনি হয় এই বাড়িতে। চায়ের ভাঙা কাপ হাতে শৈলই গেল। রান্নাঘরের একপাশে আনাজ কুটতে কুটতে একই কাচের গ্লাসে চুমুক ভাগ করে চা খেতে খেতে দুই বোনে গা টেপাটেপি করে, হাসে, ফিসফাস করে। মা এতক্ষণে বাবাকে, অনু বাক্যটা শেষ না করে উজ্জ্ব রাখে, বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই। নিরু কড়াইটা উনুনে বসিয়ে দেয়, আর তুইও মার সামনে অমন বিয়ে বিয়ে করিস না তো, বড় বদ অভ্যেস তোর। হাজার হোক মা গুরুজন। গুরুজন তো তুইও, পাল্টা জবাব অনুর। বিলুদার গল্প তাহলে আমার কাছে তুই করবি না। নিরুর মুখে আঁচ লাগে হঠাৎ। আহা, নিজে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। অশোক ছোড়াটার অত কি রোজ বই দিয়ে যাওয়ারে, লাইব্রেরিটা যেন ওর। নিরু এবার উল্টো চাপ দেয়, চুপ, মা আসছে। দুই বোনই চুপ করে যায়। দুজনেই একটু হেসে হঠাৎ কাজে ব্যস্ত হয়ে পড়ে। শৈল রান্নাঘরে এসে দাঁড়ায়। বড় মেয়েকে সরিয়ে নিজেই খুন্তি ধরে। মুখের কোথাও আর ঝাঁজ নেই মার। দু বোনেই আর চোখে সেটা দেখে এবং চোখাচোখি করে হাসে। অনুমান করে নিয়েছে দুজনেই অদৃশ্য দৃশ্যটা। এমনই অদ্ভুত তাদের সংসার। সব রকমের দুঃখ কষ্ট মালিন্য আছে, তবু সব থাকার ওপর আছে তাদের বাবা মা। বড় নরম, বড় ভালো,
আর অনেক ভালোবাসা যাদের ছেলে মেয়েদের জন্যে। দুপুরে শৈল কখন একটু ঘুমিয়ে পড়ে ফটিক স্কুলে। চোখে চোখে বাক্য বিনিময় হয় দুই বোনে। নীরু ওঠে, আস্তে আস্তে একটা দেওয়াল খোপের আড়াল থেকে এক টুকরো পেন্সিল তুলে নেয়, হাতড়ে হাতড়ে এক ফালি কাগজও। তারপর পা টিপে টিপে বাইরে চলে যায়। মার পাশে শুয়ে শুয়ে অনু এক চোখ বইয়ের পাতায় আর এক চোখ মার দিকে রেখে কি ভাবে যেন। আচ্ছা, অশোকদা তাকে যে বই এনে দেয় তাতে ওই এক ভালোবাসাবাসির গল্প কেন? পড়তে পড়তে সারা গা কেমন করে ওঠে, মনটাও ফাঁকা ফাঁকা লাগে। দু একদিন স্বপ্নও দেখেছে অনু। শৈল পাশ ফিরলেই ধড়াস করে ওঠে অনুর বুক। দিদিটাও যেন কি, লেখা আর হয় না ওর। ঠিক একদিন হাতে নাতে ধরা পড়বে। দেওয়ালে টিকটিকিটাও ঠিক এ সময় টিকটিক করে ওঠে। ইস! শেষ পর্যন্ত ধৈর্য রাখা মুশকিল হয়ে পড়ে অনুর। উঠে পড়ে সেও। কিরে, হাঁ করে কাক দেখছিস যে, হলো তোর? নীরু চমকে ওঠে। অনু দেখে নীরুর হাতের কাগজ পেন্সিল উধাও। নীরুর বুকের দিকে তাকিয়ে অনু ফিসফিস করে বলে, দিয়েছিস? মাথা নাড়ে নীরু। হ্যাঁ দিয়েছে। ও দিয়েছে? অনু জানতে চায়। হ্যাঁ। কই দেখি? যা, নীরু লজ্জা পায়। দিবি না দেখতে? আচ্ছা, অনু শাসায়, একটু অভিমানও আছে তার সঙ্গে। তুই যেন কি? নীরু বুকের মধ্যে থেকে ভাঁজ করা এক টুকরো কাগজ বের করে দেয় অনুর হাতে। এখানে দাঁড়িয়ে পড়িস না, কলঘরে যা, মা এসে পড়বে। কলঘর থেকে ফিরে এসে চিঠির টুকরোটা নীরুর হাতে গুজে দেয় অনু। ধোপায় কাপড় দিয়ে গেছে কাল। আমার সেই খয়েরি শাড়িটা তুই পরিস দিদি, বিকেলে গা ধুয়ে। আমি তোর চুল বেঁধে দেবক্ষণ। কি হবে শাড়ি পরে চুল বেঁধে? আহা, শাড়িটা তোকে ভালো মানায় কি না, তাই আদিক্ষেতা হচ্ছে। বেশ তো মার কাছেই চুল বাঁধিস, ঝুঁটি টেনে বেঁধে দেবে। শাড়ি পরে চুল বেঁধে বসে থাকবো, আমায় কি দেখতে আসছে? নীরু আনমো না। আসতেও তো পারে তোর বিলুদা, ফিক করে হেসে ফেলে অনু। একটু ভালো করে সেজেগুজে থাকলেই বা। আজ তো বিকেলবেলায় ও আসবে লিখেছে মার কাছে, সেই ফাঁকে না হয়। বইয়েই গেছে আমায় দেখতে, ও আসবে ওর কাজে, আমার কি তাতে? বলা যায় কি? অনু একটা চিমটি কেটে দেয় নীরুর গায়ে। ঘুম ভেঙেছে মার। বই দিতে এসে অশোক সদর থেকেই চলে যায়। নীরু এই সময়টুকু মাকে আটকে রাখে বাবার ঘরে নানা ফন্দি ফিকির করে। অশোক চলে গেলে নীরু ফাঁক পেয়ে অনুকে বলে, ওই কটকি ছোড়াটা অত ঘটা করে সেজে এসেছিল কেন রে অনু? কটকি ছোড়া মানে? তাছাড়া কি, কটকি সুর তোলা চটি পায়ে ফিনফিনে পাঞ্জাবি আছে তাই পরে। ও, আর আছে বলেই বুঝি তোকে একা একা মুঠোয় গুজে। দিদি, অনু ভয় পেয়ে এদিক ওদিক তাকায়। দে তবে, নীরু এবার শাসায়। শকুনির চোখ তোর। অনু নীরুকে একটু আড়ালে টেনে আনে, বুকের মধ্যে থেকে টফি বের করে ওর হাতে দেয়। কি করে জানলি তুই? অনু শুধোয়, আমি কিন্তু তোকে না দিয়ে খেতাম না। পরমানন্দে টফিটাকে জিভের ডগা দিয়ে ঠেলতে ঠেলতে নীরু হাসে। তা কি আর জানি না? দুই বোনেই জানে দুজনকে, দুজনেরই নারী নক্ষত্র। ওদের খাওয়া বসা শোয়া একসাথে। এর ছায়ায় ওর ছায়া, এর শাড়ি ওর গায়ে, ওর ব্লাউজ এর। নীরুর চুলের কাটা অনুর মাথায়, অনুর ফিতে নীরুর খোপায়। কালে ভদ্রে কোথাও বেড়াতে যেতে হলে দুই বোনে ঘোট পাকায় বসে বসে। নীরুর একটা ঢাকাই শাড়ি আছে গোলাপি রঙের। অনুকে সেটা পরলে মন্দ মানায় না। নীরু সেটা অনুকে পরতে দেয়। আর অনুর একটা আকাশি রঙের সিল্কের এক শাড়ি, হাতে বোনা লেসের কাজ করা ব্লাউজ। অনু দেয় সেটা নীরুকে পরতে। দুজোড়া জুতো আছে দুই বোনের, তাও অদল বদল হয়। অদল বদল হয় তাদের যৎসামান্য গায়ের গহনাগুলোও। কানপাশা অনুর কানে মানায়, রিং মানায় নীরুর, অতএব বদলা বদলি করে নেয় দুজনেই। 16 আর 18 যে কোনো তফাৎ থাকতে পারে না, অন্তত নীরু অনুর মধ্যে নেই, তা ওরা নিজেরাই ভালো করে জানে। কারুর কাছে অন্যের গোপন কিছু লুকানো থাকে না, যেন থাকতে নেই। সেটা দোষের কথা। যাই হোক, অনুকে না বললে, তার পরামর্শ না নিলে নীরুর শান্তি নেই। অনুরও তাই। অশোক অনুর কাছে কি একটা খেতে চেয়েছিল,
অনু বোকার মতো সেটাও নীরুকে বলে দিলে। শুনে নীরুর বুক ধুকপুক করে উঠল। বড় বড় চোখ করে নীরু বললে, খেয়েছে? না। অনু দিদির দিকে তাকিয়ে বললে, অমন করছিস কেন? ছিছি, নীরু লজ্জায় অসাড়। খবরদার অনু, ওসব খেতে দিস না। অনু মাথা নাড়ল, না না। সেদিন বিকেলেও শরতের আশ্চর্য একটা সোনালি রোদ ছিল আকাশে, বাতাসটাও মিহি। ঝাঁক বেঁধে চড়ুই নেমেছিল উঠোনে। মাধবভাবে বাড়ি ঢুকেই হাঁক দিলেন, কই গো, শুনছ? শৈল এলো। মাধববাবু হাসি খুশি হয়ে বললেন, এবার নাও, সানাই বায়না দাও। সানাই বায়না দেবার কথা জড়িয়ে আরও যত কথা ছিল দুই বোনই তা শুনে ফেললে। বাবার অফিসের বড়বাবু চাটুজ্জে তার ছোট শালার বিয়ে দিচ্ছেন। শালাকে নিয়ে চাটুজ্জে নিজেই আসবেন কাল মেয়ে দেখতে। দেনা পাওনার কথাটা আগেই হয়ে গেছে। চাটুজ্জে বলেছেন টাকাপত্রে আটকাবে না, মেয়ে পছন্দ হলেই আমি তাকে ঘরে নিয়ে আসব। তোমার তো দুই মেয়ে আছে মাধব, দুজনকেই দেখিয়ে দিও, যাকে পছন্দ হয়। শুনে পর্যন্ত শৈল মেয়েদের কাছে আপন মনে খুঁটিয়ে খুঁটিয়ে কথাটা অনেকবার বললে, এখন আমার কপাল, ছেলে নিজেই আসছে, চোখে ধরলে বাঁচি। সব কথা শোনার পর নীরুর মনটা খারাপ হয়ে গিয়েছিল। অনুর দিকে কয়েকবারই আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখেছে নীরু। শৈল বলেছিল, সাজগোজটা তোরা দুই বোনে মিলে সেরে নিস বাপু, আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, একটু শুয়ে নি, দেখিস বিকেল গড়িয়ে বসে থাকিস না যেন। শৈল ঘুমোতে গেল তার নিজের ঘরে। শেষ দুপুরটুকু যেন ঘড়ির কাঁটায় টাইফয়েড জ্বরের মতো জুড়ে বসে থাকলো, যায় করেও যায় না। অনেক কালের রং ওঠা বেঢপ আলমারিটা খুলে বসে আছে দুবোন, শাড়ি ব্লাউজ ছড়ানো। আর দেরি করলে কিন্তু মা উঠে বকাবকি করবে, দিদি নে চুলটা আগে বেঁধে নে বাপু। ফিতে কাটা সাজিয়ে চুল বাঁধতে বসলো নীরু আর অনু। নীরুর চুল বাঁধা শেষ হলো। তুই বড় ঝুলিয়ে দিস খোপাটাকে অনু, ঘাড়ের কাছে বিচ্ছিরি লাগে। নীরু ঠোঁট কুঁচকে বললে, ডান হাত খোপাই দিয়ে। আহা, ঝুলিয়ে দি, দেখ না একবার ঘাড় বেঁকিয়ে আয়নায়। দেখলো বটে নীরু আয়নায়, তবে বিশেষ খুশি হলো না। এবার অনুর চুল বাঁধছে নীরু। কত তেল দিয়েছিস চুলে রে, চটচট করছে হাত। নীরু গা বিড়ানো ভাব করল। কোথায় আর তেল দিলাম, তেলই ফুরিয়েছিল শিশিতে, বললে অনু। চুল বাঁধা শেষ হলে অনুও বিরক্তি প্রকাশ করে, এটা কি করলি, ঝুঁটি বাঁধা উড়ে নাকি আমি? বাজে বকিস না অনু, অত কষ্ট করে বেঁধে দিলাম, পছন্দ হয় না মেয়ের। ভালো করে না ছাই। অনু নিজে নিজেই খোপাটা একটু এদিক ওদিক করে মানিয়ে নিলে মনোমতো। অতর দরকার নেই বাপু, তোকেই পছন্দ করবে। ছোট বোন নীরুর দিকে তাকিয়ে ঠাট্টা করবার চেষ্টা করলে। ঠোঁটের কোণে কোঁচকানো হাসি জমল। বয়েই গেছে। অনু দিদির দিকে না চেয়েই বললে, দরকার নেই আমায় পছন্দ করে, তোকে করলেই বাঁচি। কালো মেয়েকে কি পছন্দ হয়? কেন হয় না? কত লোকই তো করছে, তুই তো কত কাজ জানিস, গান পর্যন্ত। অনুর গলায় যেন বেশ একটু ক্ষোভ। 2-5 মিনিট চুপচাপ। অনু বললে হঠাৎ, স্নো পাউডার মাখবি না? চল মুখটা সাবান দিয়ে ধুয়ে আসি। নাক কোচকালো নীরু, বললে ওসব ছাইভস্ম মাখতে পারবো না, যা আছি তাই আছি। একটু পরে নীরু বললে, অনু একটা কাজ করবি ভাই? কি? বড্ড মাথা ধরেছে, জানা একটু চা করে নিয়ে আয় চুপি চুপি, উনুনে মা আঁচ রেখেছে আজ। অনু কি একটু ভেবে চা করতে চলে গেল। ওই ফাঁকে মুখটাও আবার সাবান দিয়ে ধুয়ে আসবে ও। অনু চলে গেলে নীরু দরজাটা বন্ধ করে দিলে। সাবান দিয়ে মুখ ধোয়ার পাট ও আগেই সেরে ফেলেছে। ছেলে নিজেই আসছে দেখতে, পছন্দ হলেই বিয়ে করে ফেলবে। এই কালো মুখ নিয়ে নীরু দাঁড়ায় কি করে ছেলের সামনে? পাশেই তো থাকবে অনু, রংটা ফর্সাই তার। মেয়ে দেখানোর প্রথম দফায় শৈলই কয়েক শিশি হোয়াইটেক্স আনিয়েছিল, পরপর মাখিয়েছে মেয়েদের কোণে দেখবার সময়। তাতেও যখন মেয়ে পছন্দ হলো না, শৈল ওপার তুলে দিলে। তারই একটা শিশিতে এখনো খানিকটা রং আছে গোলা, নীরুই রেখে দিয়েছে লুকিয়ে। কেন যে কে জানে।
অনুর পাশে নীরুকে দাঁড়াতে হবে, আর পাত্র আসছে নিজেই, পছন্দ করবে তার চোখে। এতগুলো কথা ভাবলে নীরু অসাড় হয়ে আসে। কেমন করে দাঁড়াবে নীরু অনুর পাশে কালো কুটকুটে মুখ নিয়ে? রঙের জন্যই হয়তো নীরুর দিকে চোখ তুলেও তাকাবে না একবার ছেলে। হোয়াইটেক্স থেকে সবটুকু রং হাতের চেটোয় ঢেলে তাড়াতাড়ি মেখে নেয় নীরু। পাছে অনু এসে পড়ে, পাছে দেখে ফেলে। খালি শিশিটা লুকোতে না লুকোতে অনু এসে পড়ল চা নিয়ে। ঘরে ঢুকে দিদির দিকে তাকিয়ে অনু অবাক। অমন ধপধপ করছে কেন দিদির মুখ? পরীক্ষকের চোখ নিয়ে তাকিয়ে তাকিয়ে অনু বলে, এই না বললি স্নো পাউডার মাখবো না, এদিকে তো ধপধপ করছে দেখি তোর মুখ। চায়ের গেলাসটা অনুর হাত থেকে নিয়ে নীরু একটা নিরুপায় ভঙ্গি করে বললে, বলিস না, যত রাজ্যের সংসাজা। ভাবলুম কি জানি মা আবার উঠে বকাবকি করে যদি। অনু আর কোনো কথা বলল না। একটু পরে নীরু বললে, আমার এই তোলা কানের ঝুমকো দুটো তুই পর। না, মাথা নাড়লে অনু। কানে আমার ভীষণ অনু খোঁচাটা হজম করে নিল চুপ করেই। সত্যি তো আর তার কানে ব্যথা হয়নি, আসলে ঝুমকো দুটোই পুরনো আর ম্যাড়মেড়ে। অনুর কানে একদম মানায় না, নীরুরও নয়। কানপাশাটা অনুকে ভালোই মানায়, আর ঝুমকো দিয়ে নীরু কানপাশাটা বাগাতে চায়। কেন দেবে ও? ছেলে কি একলাই ওকে দেখতে আসছে? দিদিকে আজ অনুর বিশ্বাস হচ্ছে না। দিদির সেই ঢাকাই শাড়িটা আজ কি আর দিদি পরতে দেবে তাকে? কখনোই নয়। অথচ ওই শাড়িটায় অনুকে সত্যিই খুব সুন্দর দেখায়। স্নো পাউডার মাখা শেষ করে অনু একটু বসল। আর তো দেরি করা যায় না, মা এখনই উঠল বলে। বিকেলও হয়ে গেছে। ওই যা, সর্বনাশ হয়েছে রে। অনু চোখ কপালে তুললে। নীরু বিস্ময় ভরা চোখে তাকালো অনুর দিকে। দিদি, লক্ষ্মীটি ভাই, একটা কাজ কর না। উনুনে কয়লা দিয়ে আসতে একদম ভুলে গেছি। আগুন পড়ে গেলে মা আর আস্ত রাখবে না। একটু কয়লা দিয়ে উনুনটা ঠিক করে আয় লক্ষ্মীটি, আমি ততক্ষণে ঘরটা গুছিয়ে নিই। নীরুরও যেন কি একটা দরকার ছিল। চায়ের গেলাস তুলে নিয়ে নীরু চলে গেল। খানিক পরে ফিরে এসে দেখে দরজা বন্ধ ভেতর থেকে। অনুকে ঘর ঝাড় দিচ্ছে। নীরু ধাক্কা দিল, দরজা খোল অনু। খুলি, উত্তর এলো অনুর। একটু পরে দরজা খুলল অনু। নীরু ঘরে পা দিয়েই দপ করে জ্বলে উঠল। অনু সেই ঢাকাই শাড়িটা দিব্যি পরে নিয়েছে, এমনকি শাড়ির সঙ্গে মিশ খাওয়া ব্লাউজটা পর্যন্ত সেজেগুজে ফিটপাট বিবি। নীরু হঠাৎ হিংস্র হয়ে ছোট বোনের শাড়ির আঁচলটা খপ করে ধরে ফেলে। নিজের শাড়ি নেই তোর, আমার শাড়ি কেন পরেছিস? খোল খোল শিগগির। নীরু টানাটানি করতে থাকে বেপরোয়া হয়ে। ছিঁড়ে যাবে দিদি, টানিস না। যাক ছিঁড়ে, খোল তুই আমার শাড়ি। অনুও খেপে যায়। শাড়ি সে দেবে না, কিছুতেই না। ক্ষিপ্ত স্বরে অনু বলে, আমার করছিস কি? তোর বিলুদা তোকে কিনে দিয়েছে গাটের পয়সায়? আমার বাবা কিনে দিয়েছে। বেশ করব, আমি পরব। পেতনির আবার অত সাজার স্বাদ। দুই বোনের টানাটানি, খেমচা খেমচি, ফোঁস ফোঁস আর চিৎকারে শৈল এসে দাঁড়ায়। কাণ্ড দেখে তার চক্ষু স্থির। জীবনে শৈল এই প্রথম দেখল পিঠোপিঠি দুই বোনে প্রলয়ঙ্কর কাণ্ড বাঁধিয়েছে। কি হয়েছে শৈল আর তা জানতে চাইল না। অনেক কথাই তার কানে গেছে, শুধু বললে যে যার নিজের জিনিস পরো। অনু, তুমি নীরুর শাড়ি খুলে দাও। অনু শাড়ি ব্লাউজ দুই খুলে দিলে, আর মনে মনে এই প্রথম বুঝল দিদি তার শয়তানি। আচ্ছা, সেও দেখে নেবে, এক মাঘে শীত যায় না। নীরুও তাই ভাবলে, অনুটা সাংঘাতিক মেয়ে। এমনিতে মার কাছে কত লম্বা চওড়া কথা, মা দিদির বিয়ে দিয়ে দাও আগে। এদিকে তো বাপু ঠিক সময় উর্বশী সেজে বসে আছে। চাটুর্যমশাইয়ের শালার মেয়ে পছন্দ হয়নি। কথাটা রাস্তায় বেরিয়েই চাটুর্যমশাই সোজাসুজি বলে দিলেন। বাড়ি ফিরে এসে মাধববাবুও সোজাসুজি কথাটা স্ত্রীকে জানিয়ে দিলে। শৈল সব শুনল। এই তো প্রথম নয়, কতবারই তো শুনেছে শৈল। শুনে শুনে সয়ে গেছে সব। মুখ গম্ভীর করে মেয়েদের শুধু একবার দেখে নিলে শৈল। বড় করুণা হলো আজ মার মেয়েদের জন্যে। বললে, পছন্দ হয়নি তো হয়নি, কি হয়েছে তাতে? দুই বোনে কথা বন্ধ ছিল এতক্ষণ।
রাত্রে ওদের ঘরে বিছানায় পাশাপাশি শুয়ে দুজনে দুদিকে মুখ করেছিল। দুপুর আর বিকেলের ঘটনাটাই ভাবছে দুজনে। ছি ছি, কি কাণ্ডটা করলো ওরা, কেন এমন করলো? এমন সময় কানে এলো মার গলা। মা বলছেন, বাবাকে পাশের ঘরে শুতে এসে এরপর যখন সম্বন্ধ আনবে তোমায় বলে দিলুম, 2 মেয়ে একসঙ্গে আমি দেখাবো না, কক্ষনো না। অনু, নীরু ফিসফিস করে ডাকলো। কোনো সাড়া নেই। অনু কি ঘুমিয়ে পড়ল? অনু। নীরু পাশ ফিরে অনুর গায়ে হাত রাখে। রাগ করেছিস আমার ওপর? না না, অনু বললে, রাগ করিনি, মনটা বড় খারাপ লাগছে। নীরুরও মন খারাপ লাগছিল। একটু পরে নীরু দীর্ঘশ্বাস ফেলে বললে, আমার ঢাকাই শাড়িটা আমি তোকে দিলাম বরাবরের জন্যে, তুই পরিস। আর তুই? অনু জানতে চায়। যা হয় পরবক্ষণ। আমার কমলা লেবুটা তুই নে, বরাবরের জন্যই নে দিদি। 2 বোন পাশাপাশি গলা জড়োজড়ি করে আবার শুয়ে পড়ল। ঘুমিয়ে পড়ল বোধ হয়, কিংবা হয়তো ভাবছিল, বিলু অশোককে নিয়ে তো এমন রেশারেশি কই হয় না। হয়তো এও ভাবতে পারে 16 18 এসে যে তফাৎটুকু হয়ে গেল আজ 2 বোনে, আর কি তা ঘুচে যাবে? নমস্কার। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আপনার পছন্দের মানুষকে